আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই মুহূর্তে যদি ফোন চুরি হয়ে যায় তাহলে কি করবেন? ফোন হারিয়ে গেলে সাথে সাথে অবশ্যই আপনি যে সিমটা ইউজ করতেছেন সেই মোবাইল কোম্পানির অপারেটরের হেল্প সেন্টারে ফোন করে বন্ধ করে দিবেন। বাট তার পাশাপাশি মোবাইলের একটু ট্র্যাকিং করে দেখতে পারেন। যদি আপনার মোবাইল অন থাকে তাহলে হয়তো বা পেয়ে যেতে পারেন। এই বিষয়ে অবশ্যই আমাদের চ্যানেলে একটা ভিডিও রয়েছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা দেখে নিলে কিছুটা আইডিয়া হয়ে যাবে। এবং তার পাশাপাশি সবচাইতে ইম্পর্টেন্ট যে কাজটা করবেন সেটা হলো আপনার আশেপাশের যে কোনো পুলিশ স্টেশনে যেয়ে একটা জিডি করে ফেলবেন। অনেকেরই ধারণা আছে যে জিডি করলে ফোন পাবো না, কিন্তু সাথে সাথে না পেলেও 3 মাস বা 4 মাস বা 6 মাস পরে যেয়ে কিন্তু আপনি সেই ফোনটা পাবেন। আপনি জাস্ট একটু কানেকশন রাখবেন জিডি করে, যে পুলিশের সাথে আপনি যে পুলিশ স্টেশন আপনি জিডি করেছেন তার সাথে একটু কমিউনিকেশনের মধ্যে থাকবেন। একটা সার্টেন টাইমে যে আপনি অবশ্যই পেয়ে যাবেন, কারণ এমন অনেকেই হয়েছে যে জিডি করেছে প্রায় 6-7 মাস, 8 মাস, ইভেন 1 বছর পরে যেও সেই ফোনটা ট্রেস করা গিয়েছে, দেন সেই ফোনটা কালেক্টও করা গিয়েছে। কারণ অনেক সময় যেটা হয় ফোন চুরি হওয়ার পর ফোনটা বন্ধ থাকে, অনেকে আবার দেশের বাইরে নিয়ে সেকেন্ড হ্যান্ড বিক্রি করে দেয়। যেমন বাংলাদেশে প্রচুর সেকেন্ড হ্যান্ড ফোন আনে না বাইরে থেকে, ব্ল্যাক লিস্টেড, দেখা যায় যে সেগুলো ওই দেশে চুরি করা ফোন, সো ওগুলো দেখা যায় বাংলাদেশে নিয়ে ইউজ করে। যদি এমন না হয় আপনার ফোনটা চুরি হওয়ার পর বিদেশে যদি না চলে যায়, তাহলে আপনি সেই ফোন যেদিনই ওপেন করুক না কেন একদিন আপনি পেয়ে যাবেন। সো অবশ্যই ফোন হারিয়ে গেলে সাথে সাথে আপনি আপনার আশেপাশে পুলিশ স্টেশনে যেয়ে জিডি করে ফেলবেন। জিডি ছাড়া কিন্তু অবশ্যই থাকবেন না, কারণ আপনার ফোনটা দিয়ে যদি কোনো মিসইউজ হয়, কোনো ক্রাইম হয়, কোনো মেয়েকে ফোন করে যদি ডিস্টার্ব করা হয়, এগুলো নিয়ে যদি কোনো মামলা ঠামলা হয়, তখন কিন্তু আপনি যদি আগে থেকে জিডি না করে রাখেন তাহলে পুরো দোষটা বা দায়ভারটা কিন্তু আপনার উপর এসে পড়বে। সো অ্যাটলিস্ট ইন ফিউচারে যাতে বিপদ না আসে তার জন্য হলো আপনার ফোন হারিয়ে গেলে জিডি করে ফেলবেন। দেন সেকেন্ড প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট, যেমন অনেকেই জিজ্ঞেস করেন 70,000, 80,000, 90,000 বা 1 লাখ টাকা এই রেঞ্জে কোন ফোনটা কেনা উচিত। ট্রাস্ট মি, রাইট নাও যদি আপনারা বলেন অ্যান্ড্রয়েডের মধ্যে কোন ফোনটা কিনতে বলবো, তাহলে নির্দ্বিধায় চোখ বন্ধ করে পিক্সেল 7 অথবা পিক্সেল 7 প্রো নিতে পারেন। পিক্সেল 6 সিরিজটা খুবই ফ্লপ ছিল, দ্যাটস ওয়াই ফোন নিয়ে আমি কখনোই কোনো কথা বলিনি। বাট পিক্সেল 7 এবং 7 প্রো আমি ইউজ করতেছি, হয়তো আপনার জন্য রিভিউ নিয়ে আসবো ইনশাআল্লাহ ফিউচারে। খুবই ভালো লেগেছে। ইভেন আমার কাছে অবাক লাগতেছে যে পিক্সেল 6 ড্রপ করার পর গুগল আবার ব্যাক করেছে পিক্সেল 7 সিরিজ দিয়ে। সো আপনারা চাইলে পিক্সেল 7 বা 7 প্রো নিতে পারেন। এই ফোনগুলোর দাম আপাতত একটু বেশি দিন লাগবে না, ধরেন আগামী পরশু কালকে থেকে তো ব্ল্যাক ফ্রাইডে ডিসকাউন্টে সেল হওয়া স্টার্ট হবে, তো ধরে রাখেন 15-20 দিন পর বাংলাদেশেও এই পিক্সেল 7 এবং 7 প্রোর দাম অনেকটা কমে যাবে, তখন অনেকে আপনারা নিতে পারবেন। এছাড়া আপনারা যদি অন্য কোনো ফোন নেন তাহলে আইফোনে নিয়ে, আইফোন এবং পিক্সেল অ্যান্ড্রয়েডের জন্য রাইট নাও পিক্সেল বেস্ট, আর অ্যান্ড্রয়েড ছাড়া ওভারঅল যদি আপনি চিন্তা করেন তাহলে আইফোন বেস্ট। বাট আপনি যদি প্রচুর ছবি তুলেন, রেডিমেড অনেক ছবি তোলা হয়, তাহলে পিক্সেল নিয়ে। বাট আপনি যদি ভিডিও করেন অথবা টুকটাক ছবি তুলেন, মেইন কথা হলো আপনি ভিডিও যদি অলওয়েজ করে থাকেন, নির্দ্বিধায় চোখ বন্ধ করে আইফোন বেস্ট। তবে আইফোন 11 প্রোর নিচে কোনো ফোন নিয়েন না যদি আপনারা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন। অবশ্যই এটাও মাথায় রাখবেন, কারণ বাংলাদেশে আইফোন XR বা X সিরিজের যত ফোন আছে সবই 2 নম্বর। ব্যাটারি বুস্ট করা, তার পাশাপাশি আরও অনেক কিছু আছে, হার্ডওয়্যারে অনেক কিছু চেঞ্জ করা থাকে। সো সেগুলো চাইলে সাধারণ মানুষ হিসাবে আমি বা আপনি দোকানে যেয়ে বুঝতে পারবো না। সো টাকাটা একদম পানিতে না ফেললে ওই টাকাতে হয় অ্যান্ড্রয়েড ফোন নিন, অথবা আরও কিছু টাকা অ্যাড করে মিনিমাম আইফোন 11 প্রো ফোনটা নিন যদি আপনার সেকেন্ড হ্যান্ড ফোন নিতে মন চায়, তাহলে অথবা পিক্সেল 7 সিরিজের ফোন নিতে পারেন যদি আপনার বাজেট ওই রেঞ্জে থাকে। দেন এরপরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো এই মুহূর্তে ফোনের দাম কিন্তু কমেছে বলতে আমি এর আগেও বেশ কয়েকটা ভিডিওতে বলেছি যে ফোনের দাম কমেছে, বাট ওভারঅল সব ফোনের দাম কমেনি। রিসেন্টলি কিন্তু প্রায় অনেকগুলো ফোন কোম্পানি তাদের ফোনে ডিসকাউন্ট দিয়েছে। আপনি যদি ইনফিনিক্সের কথা চিন্তা করেন, ইনফিনিক্স যেগুলো বাজেট রেঞ্জের ফোন রয়েছে 20,000 টাকার মধ্যে বেশ কিছু ফোনে ডিসকাউন্ট রয়েছে। আমরা টেকনোর কিছু ফোনে ডিসকাউন্ট দেখেছি, তার পাশাপাশি আমরা রিসেন্টলি দেখতেছি যে রিয়েলমির ফোনেও কিন্তু ডিসকাউন্ট দিচ্ছে, যেটা রাইট নাও মার্কেটে তার সাথে তেমন কোনো ফোন নেই, কারণ শাওমির ফোন অফিসিয়ালি শুধু একটাই আছে মিড বাজেট রেঞ্জে, যেটা রেডমি নোট 11। ওইটাতে খুব একটা ডিসকাউন্ট না থাকলেও রিয়েলমি যে ফোনটা রয়েছে মিড বাজেট সেগমেন্টে, যেমন রিয়েলমি 9 প্রো প্লাস, এই ফোনটার প্রাইস কিন্তু অনেক বেশি ছিল, এটাতে প্রায় 5,000 টাকার মতো ডিসকাউন্ট রয়েছে। রিয়েলমি 9 প্রো তো ডিসকাউন্ট রয়েছে, রিয়েলমি 9এও ডিসকাউন্ট রয়েছে। সো আমি মনে করি যে এই মুহূর্তে আপনারা ফোন কিনতে পারেন। আর যেহেতু রিয়েলমি 9 সিরিজে ডিসকাউন্ট দিয়েছে, আস্তে আস্তে আমরা আনঅফিসিয়াল মার্কেটে অনেক ডিসকাউন্ট দেখবো। সো আই থিঙ্ক এটা একটা রাইট মোমেন্ট ফোন কেনার জন্য, কারণ ইন ফিউচারে যদি আবার ডলারের দাম বেড়ে যায় তখন কিন্তু আবার ফোনের দামও বেড়ে যাবে। সো যারা আপনারা ফোন কিনতে চাচ্ছেন কিনতে পারেন। এখন একটা কোশ্চেন আছে, অনেকে আপনারা আমাকে করতে পারেন যে রিয়েলমি 9 প্রো প্লাস কিনবো না রিয়েলমি 10 সিরিজের জন্য ওয়েট করবো। রিয়েলমি 10 সিরিজের ক্ষেত্রে যে বিষয়টা হলো, যদি আপনাদের বাজেটটা কম হয় 20-25 হাজার টাকা হয়, দেন আপনি রিয়েলমি 10 সিরিজের জন্য ওয়েট করতে পারেন, কারণ রিয়েলমি 10 যেটা শুধু 10 সেটা এই রেঞ্জের মধ্যেই থাকবে। কিন্তু রিয়েলমি 10 প্রো প্লাস যেটা একটু প্রিমিয়াম সেগমেন্ট, যেটা ডাইমেনসিটি 10080 প্রসেসরে আসবে, সেটা কেন জানি আমার মনে হচ্ছে যে আনঅফিসিয়াল প্রাইসও 30-35 হাজার টাকার উপরে হবে এবং শুরুর দিকে প্রাইস অনেক বেশি থাকবে।
মানে অ্যাটলিস্ট কমতেও সময় লাগবে, কারণ শুরুর দিকে হয়তো অনেক ফোন মার্কেটে আসবে না, কম সংখ্যক ফোন আসবে, দ্যাটস ওয়াই দামটাও বেশি থাকবে। যখন আবার অ্যাভেলেবেল হয়ে যাবে তখন হতে পারে আপনারা 25-30 বা 35,000 টাকা পাবেন, বাট খুব একটা কম হবে বলে আমার মনে হয় না। সো এর থেকে বেটার আপনার চাইলে Realme 9 Pro Plus ফোনটা নিতে পারেন, কারণ 10 Pro সিরিজের ফোনগুলো আসতে একটু টাইম লাগবে। তবে শুধু 10 সিরিজের ফোনটা চাইলে আপনারা ওয়েট করে 20-25,000 টাকার মধ্যে আশা করি ইনশাল্লাহ পাবেন, তখন সেটা কিনতে পারবেন। দেন সর্বশেষ যে প্রশ্নটা অনেকেই আমাকে করেছেন যে এই ওয়ার্ল্ড কাপে আমি আসলে কোন দলে সাপোর্ট করি, এটা আসলে বলা খুবই টাফ। বাট একটা জিনিস বলি, আমি যখন ফুটবল খেলা বুঝি আর কি, তখন ওই সময় জার্মানি অনেক হাইপড একটা কান্ট্রি ছিল। ইভেন ওই টাইমে জার্মানি চ্যাম্পিয়ন ছিল, আমি 94-এর কথা বলতেছি। সো ওই সময় ব্রাজিলের অনেক প্লেয়ার ছিল, স্পেশালি আমার রোমারিও অনেক প্রিয় একটা প্লেয়ার ছিল। তো ওই সময় ব্রাজিল সাপোর্ট করেছি এবং ব্রাজিল লাকিলি চ্যাম্পিয়নও হয়ে গিয়েছে। দেন কিন্তু আবার 98-এ ওয়ার্ল্ড কাপও ফাইনাল খেলেছে এবং তারপর আবার 2002-এর ওয়ার্ল্ড কাপও ফাইনাল খেলেছে এবং চ্যাম্পিয়ন হয়েছে। সো আপনি যদি একটা দল সাপোর্ট করেন এবং সেই দলটা, মানে আপনি ছোটোবেলায় সাপোর্ট করতেছেন এমন একটা দল, এবং সেই অবস্থায় সেই দলটা পরপর 3টা ওয়ার্ল্ড কাপের ফাইনাল খেলে এবং 2বার চ্যাম্পিয়ন হয়, তাহলে আমি মনে করি আপনি সেই দলটা আপনি এমনিই সাপোর্ট করবেন। এবং আমার মনে হয় যে আমি যতটুকু খেলা দেখা দরকার, মানে অ্যাজ এ ব্রাজিল ফ্যান হিসাবে আমার এই জীবনে দেখা হয়ে গেছে। যদি ব্রাজিল আর কোনোদিন ওয়ার্ল্ড কাপ নাও জিতে আমার আফসোস নেই, কারণ মানুষের খেলা দেখার প্রতি ইন্টারেস্টটা থাকে একদম ছোটোবেলায়, এবং ছোটোবেলায় আমি আমার প্রিয় দলকে পরপর 3বার ফাইনাল খেলতে দেখছি, 2বার চ্যাম্পিয়ন হতে দেখেছি। ইন ফিউচারে যদি চ্যাম্পিয়ন হয় অবশ্যই এটা এক্সট্রা অনেক ভালো লাগবে, বাট আস্তে আস্তে যত বড় হবেন খেলা নিয়ে অত ইন্টারেস্ট থাকবে না। বাট যখন মূল ইন্টারেস্ট ছিল তখনই আসলে আমরা চ্যাম্পিয়ন হতে দেখেছি। সো ইন ফিউচারে ব্রাজিল যদি 18-19টা গোল খেয়েও হারে, এটা নিয়ে আমার কোনো আফসোস থাকবে না। তবে অবশ্যই চাই এই দলটা ভালো খেলুক, এবং তার পাশাপাশি আমি লিওনেল মেসিরও ফ্যান, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরও অনেক বড় ফ্যান। সো এই 3টা প্লেয়ার, আই মিন নেইমার সহ, এরা খেলুক আমরা চাই। এবং যেটা সত্যি কথা, এদের এইটাই লাস্ট ওয়ার্ল্ড কাপ, এবং এরপরে আসলে এত পপুলার প্লেয়ার আসবে কিনা বা আসলেও কত বছর পর আসবে সেটা জানি না। তবে এদের সবার খেলাই ভালো লাগে এবং এদের খেলাও দেখি। সো আশা করি সব দলই ভালো খেলবে, আর্জেন্টিনাও ভালো খেলবে, আশা করি তারাও আস্তে আস্তে আরও অনেক দূর যাবে, ব্রাজিলও যাবে এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর টিমটা আরও এগিয়ে যাবে। সো এই হলো আমাদের আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।